মোহাম্মদ আব্দুল মালিক, সহকারী শিক্ষক, বেড়বাড়ি মাধ্যমিক বিদ্যালয়, ঝিনাইদহ সদর, ঝিনাইদহ। আমার পাঠ্য বিষয় বাংলাদেশ, বাংলাদেশ বিশ্ব পরিচয়, নবম দশম শ্রেণী, পঞ্চম অধ্যায়। আজকের বিষয় বাংলাদেশের নদ নদী ও প্রাকৃতিক সম্পদ। প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা প্রথমে যে ছবিগুলো দেখছি, তিনটা ছবি দেখতে পাচ্ছি। একটা আছে পানিপথে যাতায়াতের যে বাহন, আর একটা আছে মাঝের অংশে আছে বাংলাদেশের ম্যাপ, যেটা নদ নদী সম্পর্কিত। আরেকটা আছে একটা নদীর চিত্র। এবং এই অধ্যায়, অর্থাৎ এই পঞ্চম অধ্যায়ে নদ নদী প্রাকৃতিক সম্পদ পাঠ শেষে আমরা যেগুলো জানতে পারবো, সেটা হচ্ছে যে এটা বাংলাদেশে একটা নদী সম্পর্কিত মানচিত্র। এটা আমরা যদি ভূমিকা হিসাবে ধরি, তাহলে আমাদের এই দেশ বাংলাদেশ নদীমাতৃক দেশ। এদেশের বুক চিরে অসংখ্য নদ নদী বয়ে গেছে। ছোট বড় প্রায় 700 নদী নদ নদী আছে। এগুলোর আয়তন দৈর্ঘ্য প্রায় 22,155 কিলোমিটার। নদ নদী আমাদের প্রধান প্রাকৃতিক সম্পদ। নদীপথে আমাদের যতটা আমরা সম্পদ পাই, অন্যান্য যে কোনো সম্পদের তুলনায় নদী মাধ্যমে আমাদের প্রচুর সম্পদ আমরা পেয়ে থাকি, যা প্রাকৃতিক সম্পদ হিসেবে। এই অধ্যায় পাঠ শেষে আমরা যা শিখতে পারবো বা শিক্ষার্থীরা জানতে পারবে, প্রিয় ছাত্রছাত্রীরা, পদ্মা নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে এবং গতিপথ কোন দিক থেকে কোন দিক হয়ে কোথায় যে সর্বশেষ মিলেছে, সেটা আমরা জানতে পারবো। ব্রহ্মপুত্র নদ নদীর ক্ষেত্রেও একই কথা, মেঘনা নদীর ক্ষেত্রেও একই অবস্থান। কর্ণফুলী নদীর উৎপত্তি গতিপথ, তিস্তা নদীর উৎপত্তি গতিপথ, পশুর নদীর গতিপথ এবং পশুর নদী কি বাংলাদেশের ক্ষেত্রে কি অবদান রাখছে, সাঙ্গু, ফেনী, নাব, মাতামুহুরী, ছোট বড় বেশ কিছু নদীর আমরা গতিপথ এবং নদ নদীর সাথে আমাদের ব্যক্তিগত মানুষের, অর্থাৎ জনবসতি, নদ নদীর তীরে কেন জনবসতি গড়ে উঠেছে, কি কারণে নদ নদীর সাথে যে আমাদের সম্পর্কটা গড়ে উঠেছে, এই সম্পর্কেও আমরা আজকে আলোচনা করব। প্রথমে আমরা দেখি পদ্মা নদীর উৎপত্তি এবং গতিপথ। যদি দেখি, প্রিয় ছাত্রছাত্রীরা, একটা সবচেয়ে স্পষ্ট যে লাল দাগ আর কি, খয়েরি দাগ, পদ্মা নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে। দেখো, পদ্মা নদীর উৎপত্তি থেকে আর কোন দিক দিয়ে কোন পর্যন্ত যাচ্ছে, এটা কিন্তু পদ্মা নদীর, যদিও এই গতিপথ আমরা পড়াবো, তার আগেই আমাদের জানতে হবে পদ্মা নদীর উৎপত্তি স্থল কোথায়, পদ্মা নদী কোন জায়গায় হয়ে গেছে, পদ্মা নদী কোথায় সে পদ্মা নাম ধারণ করেছে। ভারত ও ভারতের উত্তরবঙ্গের নাম কিন্তু গঙ্গা, অর্থাৎ বাংলাদেশের বাইরে ভারত এবং ভারতের উত্তরবঙ্গে বাংলাদেশের নাম পদ্মা, কিন্তু এই নদীর উৎপত্তি স্থল মধ্য হিমালয়ের গাঙ্গেত্রী হিমবাহে, এখান থেকে উৎপন্ন হয়ে ভারত ও ভারতের উত্তরবঙ্গের নাম গঙ্গা নাম ধারণ করে রাজশাহী জেলার নিকট দিয়ে, অর্থাৎ রাজশাহী জেলা হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এই যে প্রবেশ করে পদ্মা নাম ধারণ করে সে বাংলাদেশের ভিতর দিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। তবু আমরা দেখি, গঙ্গা নাম ধারণ করে ভারতের কয়েকটি রাজ্য অতিক্রম করে রাজশাহী জেলা দিয়ে পুরো বাংলাদেশের পদ্মা নাম নিয়ে প্রবেশ করেছে। এই পদ্মা নাম নিয়ে এই নদী প্রবাহিত হয়ে গোয়ালন্দের নিকট ব্রহ্মপুত্র, অর্থাৎ ব্রহ্মপুত্রের প্রধান ধারা যমুনা, যমুনার সাথে মিলিত হয়েছে। যমুনার সাথে মিলিত হয়েছে চাঁদপুরের নিকট। ঠিক যমুনার সাথে মিলিত হয়েও, মানে
পদ্মা যমুনার সাথে মিলিত হয়েও যমুনা নাম না নিয়ে দুইও নদী অর্থাৎ যমুনা পদ্মা মিলে পদ্মা নাম ধারণ করে চাঁদপুরের নিকট মেঘনার সাথে মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করে এইবার পদ্মা নাম আর থাকলো না, মেঘনা নাম ধারণ করে বরিশাল নোয়াখালী হয়ে বঙ্গোসাগরে পতিত হয়েছে। গঙ্গা ও পদ্মার বিধৌত অঞ্চলের আয়তন প্রায় 34,188 বর্গ কিলোমিটার। এই নদীর কিছু শাখা নদী আছে, সেটা ভাগীরথী, হুগলি, মাথাভাঙা, ইসামতি, ভৈরব, তারপরে কুমার, কপোতাক্ষ, গঙ্গা, চিত্রা, মধুমতি, এইগুলো হচ্ছে এই নদীর অর্থাৎ পদ্মার শাখা নদী। এগুলো আবার এই শাখা নদীগুলো বাংলাদেশের বিভিন্ন অঞ্চল দিয়ে প্রবাহিত হয়েছে। এরপরে আমরা আসি পদ্মার পরে যমুনা নদী, অর্থাৎ ব্রহ্মপুত্র ও যমুনা নদীর উৎপত্তি ও গতিপথ, অর্থাৎ ব্রহ্মপুত্র নদী থেকেই যমুনা নদী। এখন ব্রহ্মপুত্র যদি যমুনার আগের নাম হয়ে থাকে তাহলে গতিপথটা উৎপত্তি স্থল তো আমাদের একই থাকবে। সেই হিসেবে আমরা কিন্তু এই ম্যাপে শুধু গাঢ় কালারের যেটা আমরা দেখতে পাচ্ছি এইটাই শুধু আমাদের যমুনা নদী। এখন এই যমুনা নদী বাংলাদেশের ভিতর দিয়ে দীর্ঘ সময় কিন্তু দীর্ঘ পথ অতিক্রম করেছে। ব্রহ্মপুত্র নদে উৎপত্তি তিব্বতের মানুষ, অর্থাৎ যমুনার আগের নাম ব্রহ্মপুত্র। এই ব্রহ্মপুত্রের উৎপত্তি হচ্ছে তিব্বতের মানব সরোবরে। এই নদী আসাম হয়ে কুড়িগ্রাম জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। 1787 সালে ভূমিকম্পের কারণে গতিপথ পরিবর্তন হয়ে নতুন স্রোতধারা শাখা নদীর সৃষ্টি হয়। এই নতুন স্রোতধারাটি যমুনা নাম নিয়ে দক্ষিণে, এই নতুন যে স্রোতধারা ভূমিকম্পের কারণে যে গতিপথ পরিবর্তন হলো, নতুন স্রোতধারা সৃষ্টি হলো, এই নতুন স্রোতধারার নামই হচ্ছে যমুনা। এটা দক্ষিণে অগ্রসর হয়ে গোয়ালন্দের নিকট পদ্মার সাথে মিলিত হয়ে এইবার আর যমুনা নাম থাকলো না, পদ্মা নাম নিয়ে প্রবাহিত হয়েছে। এই নদীর বেশ কিছু শাখা নদী, একটাই শাখা নদী সেটা হচ্ছে ধলেশ্বরী, আর ধলেশ্বরের শাখা নদী আছে বুড়িগঙ্গা, ধরলা, তিস্তা, করতোয়া, আত্রাই। এইগুলো হচ্ছে মূলত যমুনার উপনদী আর ধলেশ্বরীর শাখা নদী। এই হচ্ছে যমুনা নদী। যমুনা নদীর পরে আমরা মেঘনা নদীর উৎপত্তি গতিপথ, আমরা মেঘনা নদীর একটা ছবি দেখতে পাচ্ছি প্রিয় ছাত্রছাত্রীরা, যে খয়েরি রঙের যে ছবিটা আমরা মানচিত্রে দেখতে পাচ্ছি, এই নদীটা বাংলাদেশের কিন্তু অল্প সীমানা, অল্প টাচ করেছে একেবারেই। দেখো বাংলাদেশের ম্যাপ ওই ঢাকা ওই জায়গাটুকুর ওখান থেকে অল্প একটু টাচ করেই কিন্তু সে চলে এসেছে। এইখানে কিন্তু বাংলাদেশের ম্যাপ সীমিত, ছোট্ট এই ছোট জায়গাটা, এই হচ্ছে অল্প জায়গা টাচ করে দেখা যাচ্ছে যে বাংলাদেশের এর এক পাশ দিয়ে, অর্থাৎ একেবারেই ই দিয়ে কম জায়গা দিয়েই নদী বাহিত হয়েছে। এই নদী মেঘনা নদী সৃষ্টি সিলেট জেলার সুরমা কুশিয়ারা মিলনস্থলে। এই নদীটির সুরমা কুশিয়ারা জেলার মিলনস্থলে এর নাম মেঘনা। সুরমা কুশিয়ারার উৎপত্তি আসামের বারাক নদী নাগা মণিপুরী অঞ্চলে। তার মানে সুরমা কুশিয়ারার উৎপত্তি আসামের বরাক নদী নাগা মণিপুরী অঞ্চলে। সুনামগঞ্জ জেলায় আজমিরগঞ্জের কাছে কলোনি নামে, সুনামগঞ্জ জেলার আজমিরগঞ্জের কাছে এসে কলোনি নাম নিয়ে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হয়ে মেঘনা নাম ধারণ করেছে। এই মেঘনা নাম ধারণ করে ভৈরব বাজারের নিকট পুরাতন ব্রহ্মপুত্রের সঙ্গে মিলিত হয়েছে। কার সাথে মিলিত হয়েছে? পুরাতন ব্রহ্মপুত্রের সাথে।
মুন্সিগঞ্জের কাছে যে মিলিত হয়েছে কার সাথে? বুড়িগঙ্গা, ধলেশ্বরী, শীতলক্ষ্যার সাথে যুক্ত হয়েছে। এই নদী আরো প্রবাহিত হয়ে চাঁদপুরের নিকট পদ্মার সাথে মিলিত হয়ে স্বমহিমায় অর্থাৎ নিজ নামে সেই পদ্মা মেঘনা দুটো মিলেই মেঘনা নাম ধারণ করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এই নদীর শাখা নদী আছে মুন, তিতাস, গোমতী, বাওলাই। এই নদীগুলো এই নদী মেঘনা নদীর শাখা নদী। মেঘনা নদীর পরে আমরা আসি কর্ণফুলী। কর্ণফুলী নদীর চিত্র আমরা দেখতে পাচ্ছি একেবারেই আমাদের এই চিত্রে আছে। কর্ণফুলী একেবারেই উপর থেকে দেখো, ওখান থেকে একটা একেবারে গাঢ় কালারের যেটা নেমে এসে, এটাই কর্ণফুলী। বাংলাদেশের ভিতরে খুব একটা ঢুকিনি, তবে চট্টগ্রামের পাশ দিয়েই ও চলে গেছে। এই নদী বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের প্রধান নদী হচ্ছে কর্ণফুলী নদী। দক্ষিণ পূর্ব অঞ্চল অর্থাৎ আমরা দক্ষিণ পূর্ব অঞ্চল ধরি, ঠিক কক্সবাজার, চট্টগ্রাম এই অংশটা দিয়েই আমরা ধরি। উৎপত্তি স্থল লুসাই পাহাড় হতে। 320 কিলোমিটার দৈর্ঘ্যের নদীটি চট্টগ্রামের নিকট দিয়েই বঙ্গোপসাগরে পড়েছে, আর চট্টগ্রামের পাশ দিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। কর্ণফুলী নদী উপনদী, এর উপনদী হচ্ছে কাপ্তাই। এই কাপ্তাই নদীতে আমরা একমাত্র পানি বিদ্যুৎ অর্থাৎ জলবিদ্যুৎ উৎপন্ন করে থাকি। এই জন্য এই জায়গার মানে জল বিদ্যুৎ কেন্দ্র হিসেবেও আখ্যায়িত কাপ্তাইকে। তার কারণ কর্ণফুলী নদীতে এই কাপ্তাই জলবিদ্যুৎ উৎপন্ন করা হয়। বাংলাদেশের প্রধান যে সমুদ্র বন্দর, এটাও কর্ণফুলী নদীর তীরে অবস্থিত। বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর কোনটা? চট্টগ্রাম, এটাও এইখানে অবস্থিত। এই নদী কর্ণফুলী নদীর কিছু উপনদী আছে, যেটা হচ্ছে কাপ্তাই, হালদা, তারপরে হচ্ছে রংশিয়াং। এই যে এই সমস্ত নদীগুলো এর উপনদী আছে। কর্ণফুলী নদী, তারপরে আমরা দেখি এরপরে যে নদী আছে তিস্তা নদী। তিস্তা নদীর উৎপত্তি ও গতিপথ। তিস্তা নদীর উৎপত্তি গতিপথ আমরা এখানে তিস্তা নদীটা কোন পাক দিয়ে এসে আমরা এটা দেখতে পাচ্ছি। ছবিটি দেখো, এটা হচ্ছে তিস্তা নদীর উৎপত্তি সিকিমের পার্বত্য অঞ্চল থেকে। সিকিমের পার্বত্য অঞ্চল থেকে ভারতের জলপাইগুড়ি ও দার্জিলিং এর মধ্য দিয়ে, কোন জায়গা দিয়ে? ভারতের জলপাইগুড়ি এবং দার্জিলিং এর মধ্য দিয়ে ডিমলা অঞ্চল দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। 1987 সালে গতিটি পরিবর্তন করে ব্রহ্মপুত্রের পুরাতন একটা গতিপথ ছিল, সেই গতিপথ অর্থাৎ পরিত্যক্ত গতিপথ ধরে প্রবাহিত হতে শুরু করে। তিস্তা নদীর দৈর্ঘ্য 177 কিলোমিটার, প্রস্থ 300 থেকে 550 মিটার। এই প্রস্থ। তিস্তা ব্যারেজ প্রকল্পটি 1997-98 সালে নির্মিত হয়। এই তিস্তা নদী পরে আমরা আসি, তিস্তার পরে আসি পশুর নদী। একেবারে এই দক্ষিণ পশ্চিম অঞ্চল, এটা হচ্ছে দক্ষিণ পশ্চিম অঞ্চলে নদী হচ্ছে পশুর নদী। এই পশুর নদী মোংলা বন্দরকে প্রতিষ্ঠিত করেছে। মোংলা বন্দরের দক্ষিণে সুন্দরবনের ভিতর দিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। প্রায় 120 কিলোমিটার। এই নদী গভীরতার কারণে, অধিক গভীরতা থাকার কারণে সমুদ্রগামী জাহাজগুলো অনায়াসেই মোংলা বন্দরে প্রবেশ করতে পারে। এই মোংলা বন্দরে যে বন্দর টিকিয়ে রাখার ক্ষেত্রে এই পশুর নদীর অবদান যথেষ্ট। আমরা এরপরে আসি প্রিয় ছাত্রছাত্রীরা, এরপরে আমরা দেখি কিছু ছোটখাটো নদী, অর্থাৎ ওই বড় নদীগুলোর পাশাপাশি আরো কিছু নাম করা নদী আছে যেগুলো আমরা তুলে ধরছি। সাঙ্গু, ফেনী, নাপ, মাতামহুরী নদীর উৎপত্তি গতিপথ। সাঙ্গু নদীটা আরাকান পাহাড় থেকে নির্গত হয়ে পার্বত্য চট্টগ্রামে প্রবেশ করার পর সাঙ্গু নাম নিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। এই সাঙ্গু নদীর গতিপথ, এর দৈর্ঘ্য 208 কিলোমিটার।
ফেনী নদী পার্বত্য ত্রিপুরা উৎপত্তি হয়ে ফেনী জেলায় প্রবেশ করে সন্দ্বীপের উত্তরে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। নাপ নদী মায়ানমার সীমান্তে অবস্থিত, বঙ্গোপসাগরে পড়েছে, একবারে মায়ানমারের সীমান্ত থেকে বঙ্গোপসাগরে পড়েছে, দীর্ঘ প্রায় 56 কিলোমিটার। মাতামহরি, লামার, মাইভার পার্বতে উৎপত্তি হয়ে কক্সবাজার জেলার পাশ ঘেঁষে বঙ্গোপসাগরে পতিত হয়েছে, দৈর্ঘ্য প্রায় 120 কিলোমিটার। এই যে এইগুলো নদী বাংলাদেশের ভিতর দিয়ে গেছে, এই নদ নদী আমাদের কি ধরনের, আমরা কেন নদীর কূলে জনবসতি গড়ে উঠেছি, আমরা সেই চিত্রে এবার যাব, দেখি কি অবস্থা আছে। আমরা এখানে একটা ছবি দেখছি, এটা আমরা চট্টগ্রাম বন্দরের ছবি। এখানে আছে বেশ কিছু স্টিমার, বড় বড় স্টিমার, লঞ্চ বা বিভিন্ন, তারপরেও স্থলপথে চলার মতো কিছু কিছু গাড়ি দেখা যাচ্ছে, লোকজনও আছে। এই যে নদীর কিনারায় জনবসতি হওয়ার কারণ কি? কারণ পানি আমাদের প্রতিটা কাজে লাগে, পানি ছাড়া কোনো কিছুই করা যায় না। নিজের জীবন থেকে শুরু করি, নিজের জীবন জীবিকা, কৃষিকাজ, কলকারখানা এবং সমস্ত কিছুর সাথেই আমাদের পানির সম্পর্ক থাকে। তাই মানুষ থেকেই এই নদীর কিনারায় বা নদীর ধারে বসবাস শুরু করে। তাই মানুষ তার প্রয়োজনেই নদ নদীর তীরে বসবাস শুরু করে। এমনকি মানুষ এর আগেও, পূর্বে, মানে প্রাচীন কালে পৃথিবীর যে সভ্যতাগুলো গড়ে উঠেছিল সেগুলো নদীর কিনারে। যদি আমরা বলি মিশরের নীল নদের তীরে মিশরীয় সভ্যতা, সিন্ধু নদের তীরে সিন্ধু সভ্যতা, এই ধরনের গুলো আমরা দেখতে পাই। অর্থাৎ জীবন জীবিকার উন্নতির জন্য নদ নদীর প্রয়োজন। নদী দিয়ে আমাদের যদি জীবন জীবিকার চিত্র পাল্টাতে হয়, আমাদের যদি শিল্পে উন্নতি করতে হয়, আমাদের যদি কৃষিতে উন্নতি করতে হয়, আমাদের সহজলভ্যে যদি যাতায়াত ব্যবস্থা চালু করতে হয়, সহজ শর্তে এক দেশ থেকে আরেক দেশে মালামাল নিতে হয়, ব্যবসা বাণিজ্য করতে হয়, এটাই নদীপথই হচ্ছে সবচেয়ে একসময় বাংলাদেশের প্রধান চলাচলের মাধ্যমই ছিল নদীপথ। এই পথে আমরা পণ্য পরিবহন করি, ব্যবসা বাণিজ্য করি, যাতায়াতের জন্য নদ নদীর সাথে মানুষের সম্পর্ক গভীর। কৃষিকাজ, কৃষি যাই করি, কৃষি বনজ যেগুলোই উৎপাদন করি, এখানেও যেমন পানির প্রয়োজন আছে, পানির রিলেটেড। আবার এর সাথে আমরা মাছ চাষও যদি করি তাহলেও পানির দরকার হয়। এবং মাছ যদি সংগ্রহ করি, আমাদের সৌভাগ্যের বিষয় আমরা বাংলাদেশে বসবাস করি, আমাদের যে মাছ ইলিশ বিশ্বে নাম করা, অর্থাৎ মাছের রাজা ইলিশ। ইলিশই না আমরা নদী থেকে এবং সাগর থেকে অনেক ধরনের মাছ পাই। এই মাছগুলো প্রাকৃতিকভাবেই আমাদের আসে এবং এই নদীপথেই কিন্তু আমরা যাতায়াত করি এক দেশের সাথে আরেক দেশের। পূর্বে আমাদের দেশের সাথে অন্য দেশের ব্যবসা বাণিজ্য এই নদীপথেই চলতো। তারা এই দেশের সাথে ইউরোপ, আফ্রিকার বিভিন্ন অঞ্চলের সাথে কিন্তু আমাদের এই নদীপথেই যোগাযোগ হতো। বাংলাদেশের বড় বড় শহরগুলো, রাজধানী শহর ঢাকা, রাজধানী ঢাকা শহর সবই নদ নদীর তীরে অবস্থিত। আমরা জানি শুধু ঢাকা না, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা সহ যে বড় বড় শহরগুলো আছে সবই নদীর কিনারে এবং নদীর তীরেই গড়ে উঠেছে। কারণ নদীর তীরে গড়ে ওঠার ভিতরে যাতায়াত ব্যবস্থার কারণে এবং পানির প্রয়োজনে শিল্প কারখানা গড়ে তুলতে হলেও পানির প্রয়োজন হয়। এই কারণেই বড় বড় শহরগুলো কিন্তু গড়ে উঠেছে নদীর তীরে। এরপরে আছে পার্বত্য চট্টগ্রামের কাপ্তাই নামক নদীতে বাঁধ দিয়ে আমরা পানি বিদ্যুৎ অর্থাৎ জলবিদ্যুৎ উৎপন্ন করছি, যা আমাদের আলো দিচ্ছে। এইগুলো থেকে আমরা মোটামুটি একটা ধারণা যে আমরা পড়ালাম নদ নদী এবং এই যে আমাদের জনবসতির পারস্পরিক যে সম্পর্ক, এইগুলো আমরা মোটামুটি একটা ধারণা তোমরা এই ছবি বা এই পাঠ থেকে শিখতে পারবা। আগামী দিন আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ।